হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ লার্নিং বুকলেট। আজকে আমরা বিসিএস এমসিকিউ প্রিপারেশনের গুরুত্বপূর্ণ 50টি বাছাইকৃত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নগুলো করা হবে শুধুমাত্র পার্টস অফ স্পিচ থেকে, কিভাবে আমরা বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব সে বিষয়ে আমরা 50টি এমসিকিউ দেখব এবং ব্যাখ্যা সহ দেখব। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি, হোমলি ইজ অ্যান নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে হোমলি শব্দটা হচ্ছে আমাদের কোন পার্ট অফ স্পিচ? নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তো আমরা যদি একটু খেয়াল করি, হোমলি শব্দটা নাউন হচ্ছে হোম। তো আমরা জানি নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় সেটি আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এটা আমাদের একটা স্ট্রাকচার যে নাউন প্লাস এল ওয়াই সমান হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের সি নাম্বার যে অপশনটা অ্যাডজেক্টিভ, এটা কারেক্ট। অনেকে আবার এটা ভাবতে পারে যে এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হয়, কিন্তু এটা ভুল। এটা সকল ক্ষেত্রে না, কারণ আমাদের নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে প্রশ্ন দেখি, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। ওকে, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল মানে হচ্ছে হাতেম তাইয়ের যে চ্যারিটি এটা সবার কাছেই জানা বা পরিচিত। এখানে চ্যারিটি শব্দটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমরা যদি একটু খেয়াল করি, চ্যারিটি হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, চ্যারিটি মানে কি? দয়া বা মানুষের প্রতি যে সহানুভূতি, এটা। তো চ্যারিটি হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, এই নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে একটি আর্টিকেল রয়েছে, দা। তো আমরা যদি জানি যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, ওই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন হিসেবে ধরা হয় বা কমন নাউন হিসেবে ব্যবহার হয়। ওকে, তো এখানে চ্যারিটি আমাদের হচ্ছে কমন নাউন। ওকে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও এর পূর্বে আর্টিকেল রয়েছে। ওকে, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে তা কমন নাউন হিসেবে ব্যবহার হয়। তো এই স্ট্রাকচারটি মাথায় রাখতে হবে যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান হচ্ছে কমন নাউন। ওকে, এই জন্য আমাদের এখানে অপশন বি কারেক্ট। এখানে চ্যারিটি হচ্ছে একটা কমন নাউন। ওকে, তারপর দেখি, মিল্ক ইজ এ ড্যাশ ফুড। অপশন হচ্ছে নিউট্রিশনাল, নিউট্রিয়েন্ট, নিউট্রিটিভ, নিউট্রিশনস। আমরা যদি একটু খেয়াল করি, এখানে মিল্ক ইজ এ হচ্ছে একটি আর্টিকেল, আর্টিকেলের পরে হচ্ছে একটি গ্যাপ, তারপর হচ্ছে ফুড মানে একটি নাউন। তো আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ রুল। আর্টিকেল আর নাউন এর মাঝখানে অলওয়েজ বসে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমাদের এখানে এই চারটা অপশন থেকে যেটা অ্যাডজেক্টিভ ওটাই বসবে। তো আমরা জানি নিউট্রিশনাল হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ না। নিউট্রিয়েন্ট, এটাও কি নাউন, কোন অ্যাডজেক্টিভ না। তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অপশন ডি, নিউট্রিশনস। ওকে, এর জন্য এখানে হবে অপশন ডি, নিউট্রিশনস। মানে হচ্ছে মিল্ক ইজ এ নিউট্রিশনস ফুড, মানে হচ্ছে দুধ একটি পুষ্টিকর খাদ্য। তো এখানে আমাদের যে স্ট্রাকচারটি মাথায় রাখবো ওটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমাদের সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। ওকে, তারপরে আমরা দেখি, where there is a will there is a way. Here will is an, মানে হচ্ছে এখানে যে উইলটা রয়েছে, where there is a will, এই will শব্দটা কোন পার্ট অফ স্পিচ? আমরা দেখি ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন নাকি প্রোনাউন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে উইল শব্দটা, আমরা জানি উইল মানে উইল একটা মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু এইখানে এটি মোডাল অক্সিলারি ভার্ব না, কারণ এই উইলের পূর্বে একটি আর্টিকেল এ রয়েছে। ওকে, আর উইল এখানে ইচ্ছা অর্থে ব্যবহার হয়েছে। আর দ্যার ইজ উইল, যেখানে মানে ইচ্ছা থাকিলে দ্যার ইজ ওয়ে, উপায় হয়, আমরা জানি। তো উইলের পূর্বে যদি আমরা কখনো আর্টিকেল দেখি বা যে কোনো মোডাল অক্সিলারি ভার্বের পূর্বে যদি আমরা কখনো আর্টিকেল দেখি,
তাহলে ওইটাকে আমরা ভার্ব বলতে পারবো না, কারণ এটা একটা নাউন হয়ে যাবে। ওকে, কারণ আমরা জানি আর্টিকেল মোস্ট অফ দ্য টাইম কি নাউনের পূর্বেই ব্যবহার হয়, আবার যদি এর মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে তো এটা আরেক বিষয়, কিন্তু এখানে উইলটা হচ্ছে একটা নাউন। ওকে, তো আমরা এটা মাথায় রাখবো যে কোনো মডেল অফ দিলে ভার্বের পূর্বে যদি আমরা আর্টিকেল দেখি তাহলে এটাকে নাউন হিসেবে চিন্তা করবো। তো এখানে অপশন সি কারেক্ট, যেটা হচ্ছে নাউন। ওকে, তাহলে এখানে উইল শব্দটি একটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা এটা মাথায় রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্ন অনেক কম্পিটিটিভ এক্সামে, অ্যাডমিশন টেস্টে বা জব এক্সামে অথবা বিসিএসে অনেক বেশি এসে থাকে। তারপর আমরা দেখবো there is no mother but loves her child। এখানে but শব্দটি কি? here but is an dash। আমরা যদি দেখি অপশন এ কনজাংশন, অপশন বি নাউন, অপশন সি রিলেটিভ প্রোনাউন, অপশন ডি প্রিপোজিশন। তো আমরা যদি খেয়াল করি এখানে বাট হচ্ছে একটি কি কনজাংশন, নাউন, নাকি রিলেটিভ প্রোনাউন, নাকি প্রিপোজিশন। আমরা অধিকাংশ ক্ষেত্রেই জানি যে বাট একটি কনজাংশন, কিন্তু এখানে বাট কনজাংশন না। কেননা কারণ এখানে বাট শব্দটি একটি রিলেটিভ প্রোনাউন হু ডাজ নট এর পরিবর্তে ব্যবহার হয়েছে। ওকে, হু ডাজ নট এর পরিবর্তে এখানে ব্যবহার হয়েছে। যেমন there is no mother, এমন মা নেই বা এমন কোনো মা নেই, who does not love her child, যে কিনা তার শিশুকে ভালোবাসে না। তো এখানে বাট শব্দটি হু ডাজ নট এর পরিবর্তে বা ওই অর্থে ব্যবহার করা হয়েছে। এজন্য এখানে বাট কোনো কনজাংশন নয়, এটি হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। ওকে, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর আমরা দেখি none but he can do it। here but is an dash। এখানে but শব্দটি কি? আমরা যদি একটু খেয়াল করি, none but মানে হচ্ছে নান মানে কেউ না, বাট কিন্তু এখানে বাট কিন্তু আমাদের কিন্তু অর্থে ব্যবহার হয়, এছাড়া অর্থে ব্যবহার হয়েছে। নান বাট মানে হি ক্যান ডু ইট, মানে সে ছাড়া আর কেউ এটা করতে পারবে না। এখানে বাট এছাড়া বা উইদাউট অর্থে ব্যবহার হয়েছে বা ব্যতীত অর্থে ব্যবহার হয়েছে। যেহেতু এখানে বাট আমাদের উইদাউট বা ব্যতীত অর্থে ব্যবহার হয়েছে, এজন্য আমরা বাটকে একটা কি কনজাংশন বলতে পারবো না। তো এখানে দেখি আমরা প্রথম অপশন হচ্ছে কনজাংশন, তারপরে নাউন, তারপর রিলেটিভ প্রনাউন, তারপর হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি উইদাউট বা এছাড়া অর্থে আমাদের একমাত্র প্রিপোজিশন ব্যবহার হয়, কোনো কনজাংশন, নাউন বা রিলেটিভ প্রনাউন ব্যবহার হয় না। যেহেতু এখানে বাট উইদাউট অর্থে ব্যবহার হয়েছে, এজন্য আমরা বাটকে কি বলবো? একটা প্রিপোজিশন। ওকে, কারণ নান বাট হি ক্যান ডু ইট মানে হচ্ছে সে ছাড়া আর বা সে ব্যতীত অন্য কেউ কাজটা করতে পারবে না। ওকে, এজন্য বাট উইদাউট অর্থে ব্যবহার হওয়ার কারণে বাট এখানে একটা প্রিপোজিশন। অনেকের কাছে এটা অনেক কনফিউজ হতে পারে, কনফিউশনিং হতে পারে, কারণ এটা আমরা জানি বাট কনজাংশন হিসেবে ব্যবহার হয় অথবা বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, কারণ হচ্ছে এখানে বাট উইদাউট অর্থে ব্যবহার হয়েছে, এজন্য বাট এখানে একটা প্রিপোজিশন। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখি হুইচ বুক ডু ইউ লাইক মানে হচ্ছে কোন বইটি তুমি পছন্দ করো। হিয়ার হুইচ ইজ অ্যান মানে এখানে হুইচ শব্দটা কোন পার্ট অফ স্পিচ দেখি, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, নাকি প্রিপোজিশন। তো আমরা জানি হুইচ শব্দটি সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় এবং এটি ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে হুইচ শব্দটি কোনো ইন্টারগেটিভ প্রোনাউন না। ওকে, কারণ হচ্ছে আমরা যদি খেয়াল করি হুইচ শব্দটির পরে একটি নাউন রয়েছে, বুক। আমরা জানি নাউনের পূর্বে কোনো প্রোনাউন বসতে পারে না। নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসে ওইটাকে আমরা আর প্রোনাউন বলতে পারবো না, ওইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, এই জন্য হুইচ শব্দটি এখানে একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে অপশন এ কারেক্ট। ওকে, তো আমরা মনে রাখবো যেটা ওইটা হচ্ছে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড যদি কোনো নাউনের পূর্বে বসে সেটা আর কোনো প্রোনাউন থাকবে না, সেটা হচ্ছে কি আমাদের
অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, নাউনের পূর্বে বসার কারণে এই হুইচ এখানে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তো আমাদের অপশন এ কারেক্ট এখানে। ওকে, তারপর দেখি দ্য ক্রো ফাউন্ড ড্যাশ ওয়াটার ইন দ্য জার, মানে হচ্ছে দ্য ক্রো ফাউন্ড মানে কাকটি পেল ড্যাশ ওয়াটার ইন দ্য জার, কেমন ওয়াটার মানে কতটুকু পানি ওই কলসিতে, নট মোর অনেক বেশি না, নট মেনি অনেক বেশি না, নট মাচ অনেক বেশি না, অথবা টু ওয়াটার ইন দ্য জার। এখানে কোনটা কারেক্ট হবে? তো এটা বোঝার জন্য আমাদেরকে যেটা জানতে হবে এটা হচ্ছে এই ওয়াটার পরবর্তী এই ফিল ইন দ্য গ্যাপস এর পরবর্তী যে ওয়ার্ড সেটা হচ্ছে ওয়াটার। আমরা জানি ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে আমাদের কি ব্যবহার করা হয়? মাছ ব্যবহার করা হয়। যেহেতু একটা আনকাউন্টেবল নাউন এজন্য আমরা মোর অথবা মেনি অথবা টু কোনোটাই ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের মাছ ব্যবহার করতে হবে, কারণ মাছ আমাদের আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার হয়। এই জন্য আমাদের এখানে হবে দ্য ক্রো ফাউন্ড নট মাচ ওয়াটার ইন দ্য জার। ওকে, আমরা এটা মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনের আগে আমাদের মাছ ব্যবহার করা হয়, মেনি মোর অথবা টু কোনোটাই ব্যবহার করা হবে না। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আনকাউন্টেবল নাউনের আগে মাছ ব্যবহার করতে হবে। ওকে, কেউ যদি এখানে মেনি ব্যবহার করে তাহলে সেটা কাটা হবে। ওকে, তারপর আমরা দেখি the beauty of Helen was known to all. Here beauty is an abstract noun, common noun, proper noun নাকি ম্যাটেরিয়াল নাউন? তো আমরা যে নর্মালি জানি বিউটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কিন্তু এখানে বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়নি। কারণ হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এর আগে যেটা বলেছিলাম যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি কোনো আর্টিকেল থাকে তখন সেইটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটাকে বলা হবে কমন নাউন। ওকে, এর জন্য এখানে অপশন বি কারেক্ট। এখানে বিউটি হচ্ছে একটা কমন নাউন। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সমান হচ্ছে কমন নাউন। এর জন্য এখানে বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও আর্টিকেল বসার কারণে এর পূর্বে এটা হচ্ছে একটা কমন নাউন। তারপর আমরা দেখি দ্য ভার্ব ফর্ম অফ লিটল ইজ, মানে হচ্ছে লিটল এর ভার্ব কি? বি লিটল, অ্যান্ড লিটল, লিটল এন্ড, লিটিলাইজ। তাহলে কোনটি হবে? লিটল আমরা জানি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এটার ভার্ব কোনটি হবে? আমরা জানি লিটল এর ভার্ব ফর্ম হচ্ছে বি লিটল, কারণ নিচের তিনটে শব্দ কোনোটাই কারেক্ট নয়, কারণ অ্যান লিটল বলে কোনো শব্দ নেই, লিটল এন্ড বলে বা অথবা লিটিলাইজ বলেও কোনো শব্দ নেই, কারণ আমরা জানি লিটল এর নাউন এই ভার্ব ফর্ম হচ্ছে বি লিটল। ওকে, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। তারপর আমরা দেখি there lived an honest man, এখানে there is an adjective, noun, adverb নাকি pronoun? তো there কোন পার্ট অফ স্পিচ? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে হোয়ার দ্বারা, ভার্বকে যদি আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের উত্তর পাওয়া যাবে দেয়ার, বা সেখানে দেয়ার লিভড এন অনেস্ট ম্যান, সেখানে একজন অনেস্ট লোক বাস করতো। এখানে যেহেতু ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করার কারণে আমরা উত্তরটি পেলাম দেয়ার, এই জন্য দেয়ারকে আমরা একটা অ্যাডভার্ব হিসেবে ধরে নেব, কারণ আমরা জানি ভার্বকে যদি আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি যে উত্তরটি পাওয়া যায় ওইটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। ওকে, তাই এই জন্য আমাদের দেয়ার এখানে একটি অ্যাডভার্ব, এর জন্য অপশন সি কারেক্ট। ওকে, তাহলে এটা মনে রাখবো যে এখানে আমরা কোনো ভার্বকে যদি হোয়ার দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় ওটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। তারপর দেখি he reached there at 10 p.m. Here 10 p.m. is an, মানে এখানে 10 p.m. শব্দটা কি? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব নাকি প্রোনাউন? আমরা যদি এখানে খেয়াল করি
হি রিচড দেয়ার অ্যাট 10 PM, সে সেখানে 10টা বাজে পৌঁছলো। তো আমরা যদি এখানে ভার্বকে প্রশ্ন করি হোয়েন দ্বারা, সে কখন পৌঁছালো, তাহলে উত্তর আসবে 10 PM। যেহেতু ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করার কারণে আমাদের উত্তরটি আসলো 10 PM, সেহেতু এই 10 PM হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, কারণ আমরা জানি ভার্বকে হোয়েন অথবা হোয়ার দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা আমাদের অ্যাডভার্ব। ওকে, তাহলে এখানে আমাদের একটা নতুন জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। সাধারণত ভার্বকে হোয়েন, হোয়ার অথবা হাউ দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, এজন্য এখানে 10 PM হচ্ছে অ্যাডভার্ব, এজন্য অপশন সি কারেক্ট। ওকে, তো আমরা তিনটি জিনিস মনে করবো, এটা হচ্ছে ভার্বকে হোয়েন, হোয়ার অথবা হাউ দ্বারা প্রশ্ন করে যা পাওয়া যায় তাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তারপর দেখি I have a round basket. Here round is an, এখানে রাউন্ড শব্দটি কি? নাউন, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ নাকি জিরাউন্ড? আমরা যদি খেয়াল করি আই হ্যাভ এ রাউন্ড বাস্কেট, মানে আমার একটি গোলাকৃতির বাস্কেট রয়েছে বা রাউন্ড বাস্কেট রয়েছে। এখানে আমরা জানি যে এ হচ্ছে একটি আর্টিকেল এবং বাস্কেট হচ্ছে একটি নাউন, আর আর্টিকেল এবং নাউনের মাঝখানে যা থাকে তাই হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। তো আমরা এই রুলটি আগেও দেখেছি, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যা থাকে তাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এর জন্য রাউন্ড হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, এর জন্য অপশন সি কারেক্ট, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো আমার রুলটা হচ্ছে এখানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, মানে হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তারপর আমরা দেখি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হিয়ার রাউন্ড ইজ এন, এখানে রাউন্ড শব্দটি কি? আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখানে রাউন্ড শব্দটি কি? এখানে রাউন্ড শব্দটি কি অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব নাকি প্রিপজিশন? আমরা যদি একটু খেয়াল করি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। তো এখানে রাউন্ড শব্দটি চারদিকে অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, এখানে রাউন্ড শব্দটি কি চারদিকে অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমাদের যেটা মনে রাখতে হবে হচ্ছে সাধারণত নাউনের পূর্বে আর্টিকেল থাকে এবং আর্টিকেলের পূর্বে প্রিপজিশন থাকে। ওকে, নাউনের পূর্বে আর্টিকেল থাকে এবং আর্টিকেলের পূর্বে প্রিপজিশন থাকে। মনে রাখতে হবে আর্টিকেল এবং ভার্বের মাঝখানে যা থাকে তাই হচ্ছে আমাদের প্রিপজিশন, আর চারদিকে অর্থে ব্যবহার হওয়ার কারণে এখানে রাউন্ড হচ্ছে একটি প্রিপজিশন। ওকে, তো এখানে স্ট্রাকচার হচ্ছে ভার্ব এবং আর্টিকেলের মাঝখানে যা থাকে তাই হচ্ছে আমাদের প্রিপজিশন, অথবা নাউনের পূর্বে যা থাকে তাই হচ্ছে আমাদের কি প্রিপজিশন, কারণ আমরা জানি প্রিপজিশন অলওয়েজ নাউনের পূর্বেই বসে। ওকে, এর জন্য রাউন্ড শব্দটি এখানে একটা প্রিপজিশন। তারপর আমরা দেখি হি রাউন্ডেড মি হিয়ার। হি রাউন্ডেড মি, এখানে যদি খেয়াল করি রাউন্ড শব্দটি কি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নাকি প্রিপজিশন? তা আমরা প্রথমে দেখেছিলাম যে রাউন্ড শব্দটি আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে, আবার পরবর্তীতে দেখলাম রাউন্ড শব্দটি প্রিপজিশন হতে পারে। এখন দেখলাম যে রাউন্ড শব্দটি কি হবে। এখানে যদি খেয়াল করি হি রাউন্ডেড মি, মানে সে আমাকে চারদিক থেকে ঘেরাও করেছে। এখানে রাউন্ড শব্দটি কিন্তু কি সাবজেক্টের পরেই ব্যবহার করেছে, আর আমরা জানি সাবজেক্টের পরে যা থাকে তাই হচ্ছে আমাদের কি ভার্ব। ওকে, যেখানে এখানে রাউন্ড শব্দটি এখানে কি আমাদের ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর আমরা দেখি হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইজ ইনটলারেবল, মানে ইনটলারেবল শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ নাকি জিরান্ড? আমরা জানি ইনটলারেবল মানে হচ্ছে অসহনীয় বা অসহ্যকর, যেটা সহ্য করার মতো না। যেহেতু এটা এই ধরনের অর্থ প্রকাশ করছে যে অসহ্যকর বা সহ্যকর না, এর জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। তাছাড়া এটা আমাদের চেনার আরেকটা উপায় হচ্ছে এই
শব্দটার শেষে অ্যাবল আছে, যেহেতু এই শব্দটার শেষে অ্যাবল আছে, আমরা জানি যে অ্যাবল শেষে অ্যাবল যুক্ত শব্দগুলো হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে একটা সাফিক্স। ওকে, কারণ অ্যাবল যুক্ত ABLE যুক্ত শব্দগুলো হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এটা আমরা জানি অ্যাডজেক্টিভ চেনার যে নিয়ম, ওই নিয়মের মধ্যে আমাদের রয়েছে, কারণ আমরা জানি অ্যাবল শব্দটি কি কোনো শব্দের সাথে যুক্ত হয়ে সেই শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম গঠন করে। ওকে, আমরা এটা একটা মনে রাখবো যে কোনো শব্দের শেষে যদি আমরা অ্যাবল দেখি তাহলে ওই শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে অপশন সি কারেক্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে আমরা দেখি I don't have dash furniture, মানে I don't have dash furniture, আমার কি ফার্নিচার নেই। অপশন দেখি much, many, more, two। তো এখানে আমরা একটু খেয়াল করবো I don't have dash furniture, ফার্নিচার শব্দটি পূর্বে আমাদের কি বসবে, মাচ, মেনি, মোর নাকি টু। আমরা যদি খেয়াল করি ফার্নিচার শব্দটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওকে, আর আনকাউন্টেবল নাউনের আগে কখনোই আমাদের মেনি, মোর বা টু ব্যবহার করা হবে না। আনকাউন্টেবল নাউনের আগে আমাদের অবশ্যই মাচ ব্যবহার করতে হয়। কেউ যদি মেনি অথবা মোর ইউজ করে অথবা টু ইউজ করে, এগুলো কাটা হবে, ক্লজ হবে। ওকে, কারণ আমাদের এখানে মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে হলে মাচ ব্যবহার করা হয়। ওকে, আর কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের এই বাকি তিনটা ব্যবহার করা যায়। তারপর দেখি an adjective qualify, মানে অ্যাডজেক্টিভ কোনটাকে কোয়ালিফাই করে। অপশন ভার্ব, ভার্বকে, অ্যাডভার্বকে, প্রোনাউনকে নাকি প্রিপোজিশনকে। আমরা জানি অ্যাডজেক্টিভ দ্বারা সাধারণত দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। আর দোষ, গুণ অবশ্যই থাকে কোনো নাউন বা কোনো প্রোনাউনের। ওকে, যেহেতু অ্যাডজেক্টিভ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, অবশ্যই তা নাউনের অথবা প্রোনাউনের কেই কোয়ালিফাই করে। এজন্য এই অপশন সি এখানে কারেক্ট, এটা হচ্ছে প্রোনাউন। ওকে, আমরা মনে রাখবো যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ওকে, তারপরে দেখি all on a sudden they left the room, here underline word is, মানে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড যেটা all on a sudden, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা যদি একটু খেয়াল করি অল অন এ সাডেন, এটা মানে হচ্ছে হঠাৎ। তো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে কখন, উত্তর আসবে কি হঠাৎ, মানে অল অন এ সাডেন। যেহেতু ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করার কারণে আমরা উত্তরটি পেলাম, এর জন্য আমরা এর আগে দেখেছি ভার্বকে হোয়েন বা কখন দ্বারা প্রশ্ন করলে আমাদের যা উত্তর আসে তা হচ্ছে অ্যাডভার্ব। এখানে যেহেতু ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করার কারণে আমাদের উত্তর আসলো হঠাৎ বা অল অন এ সাডেন, এর জন্য অল অন এ সাডেন হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, যেহেতু এটা একটা ফ্রেজ, এর জন্য এটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এর জন্য অপশন বি এখানে কারেক্ট। এই অল অন এ সাডেন হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর আমরা দেখি অ্যাডজেক্টিভ অফ সি, মানে সি শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি। উত্তর ওশেন, বি ম্যারিন, সি সিয়াস, ডি নেভি। আমরা জানি সি হচ্ছে সমুদ্র, তো এটা অ্যাডজেক্টিভ হবে সামুদ্রিক, যেটা হচ্ছে অপশন বি ম্যারিন। ম্যারিন অর্থ হচ্ছে আমাদের সামুদ্রিক। ওকে, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, আমি অনেক পরীক্ষা দেখেছি যে এটা বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সামে এসেছে। এটা মনে রাখতে হবে যে সি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ম্যারিন, এটা মুখস্থ রাখতে হবে বানান সহ। ওকে, তারপর আমরা দেখি they head the ball, here head is a noun, verb, adverb নাকি অ্যাডজেক্টিভ। আমরা সাধারণত হেড মানে জানি মাথা, যেটা নাউন, কিন্তু এখানে হেড
একটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি খেয়াল করি দে হ্যাড, দে হচ্ছে সাবজেক্ট, এরপরে আমাদের হেড ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে একটি ভার্ব, কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে। ওকে, তো এখানে বলা হয়েছে দে হেড দ্য বল, মানে তারা বলটিকে হেড করলো বা মাথা দিয়ে আঘাত করলো। তো এই জন্য হেড হচ্ছে এখানে একটা ভার্ব। ওকে, অনেকে এটা কনফিউজ হয়ে যেতে পারে, কারণ হেড সাধারণত মাথা, যেটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা সাবজেক্টের পরে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর আমরা দেখি ইউ মাস্ট ফিনিশ ইট নাও। এখানে নাউন শব্দটি কি? নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? আমি যদি খেয়াল করি এখানে নাউন শব্দটি ব্যবহার করেছে শেষে, মানে হচ্ছে এখনই তুমি কাজটি ফিনিশ করবে। তো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি হয় এই হয়ন দিয়ে, কখন কাজটি ফিনিশ করবে, উত্তর আসবে নাও, এখন। যেহেতু ভার্বকে হয়ন দ্বারা প্রশ্ন করার কারণে আমাদের এখানে নাও উত্তরটি পেলাম, এর জন্য নাও হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। ওকে, এই জন্য এখানে অপশন সি কারেক্ট। নাও হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তারপর দেখি আই ড্যাশ প্লে, আই ড্যাশ ফুটবল ইয়েস্টারডে। এখানে যদি আমরা খেয়াল করি অপশন হচ্ছে প্লেস, প্লেড, উইল প্লে নাকি ডোন্ট প্লে। তো আমরা জানি কোনো শব্দ যদি, কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, ওই সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হয়। ওকে, যেহেতু ইয়েস্টারডে রয়েছে এখানে, ইয়েস্টারডে থাকার কারণে এই সেন্টেন্সটি আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। এই জন্য এখানে অপশন বি কারেক্ট, যেখানে হবে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। কেউ যদি প্লেস অথবা উইল প্লে অথবা ডন প্লে দেয়, তাহলে এগুলো ভুল হবে। ওকে, এই জন্য এখানে অপশন বি কারেক্ট, যেটা হবে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখি আমরা আই হ্যাভ ড্যাশ ওয়াটার ইন মাই জার। এখানে যদি খেয়াল করি আমরা, এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, এরপরে সব ফিল ইন দ্য গ্যাপস এর পরবর্তী শব্দটি হচ্ছে ওয়াটার, আর আমরা জানি ওয়াটার শব্দটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এর আগে আমরা দেখেছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের অবশ্যই কি ব্যবহার করা হয়? মাছ। ওকে, তো এখানে আমাদের অপশন সি কারেক্ট, এখানে উত্তরটি হবে মাছ। আই হ্যাভ মাছ ওয়াটার ইন মাই জার। ওকে, তো এটা এই রুলসটা এর আগেও আমরা দেখেছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ ব্যবহার করা হয়, যেহেতু ওয়াটার এখানে আনকাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে মাছ ব্যবহার করা হবে। ওকে, তারপর আমরা দেখি his new novel is a must for all lovers of crime. Here must is a, এখানে মাস্ট শব্দটা কি? আমরা জানি মাস্ট সাধারণত একটি মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে মাস্ট মোডাল অক্সিলারি ভার্ব না, কারণ আমরা দেখতেছি মাস্টের পূর্বে একটি আর্টিকেল এ রয়েছে। তো এর আগেও আমরা দেখেছি যে উইলের পূর্বে এ থাকলে উইলটা নাউন হয়ে যায়। তো এখানে মাস্টের পূর্বে একটি আর্টিকেল রয়েছে, এজন্য মাস্টও কি এখানে নাউন হয়ে যাবে। এজন্য অপশন এ এখানে কারেক্ট। ওকে, কেউ যদি এখানে ভুল করে বি দিয়ে ভার্ব দিয়ে দেয় অথবা অ্যাডজেক্টিভ অথবা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে, তাহলে এটা ভুল হবে, কারণ মাস্ট হচ্ছে এখানে একটা নাউন। ওকে, কারণ আমাদের মনে রাখতে হবে যে কোনো মোডাল অক্সিলারি ভার্বের পূর্বে যদি আমরা এ দেখি আর্টিকেল, তাহলে এটা একটি নাউন হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি বিষয়টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তারপর আমরা দেখি I have a will to go there. Here will is a, তো এখানে আমরা দেখি যে এর আগে আমরা এই ধরনের একটি প্রশ্ন দেখেছি যে উইল এর পূর্বে যদি আর্টিকেল থাকে, তাহলে এটি কি আমাদের নাউন হিসেবে ব্যবহার করা হয়, এটাকে মোডাল অক্সিলারি ভার্ব বা ভার্ব বলা যাবে না এখানে। এজন্য আমরা এখানে উইলটাকে নাউন বলবো। ওকে, তো এই স্ট্রাকচার দিয়ে বা এই রুল দিয়ে অনেক প্রশ্ন এসে থাকে যে উইল, মাস্ট অথবা অন্য কোনো মোডাল অক্সিলারি ভার্বের পূর্বে যদি আমাদের আর্টিকেল থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন বলবো। ওকে, তো এখানে অপশন এ কারেক্ট, এখানে উইলটা হচ্ছে একটা নাউন। তারপর আমরা দেখি I saw him while
ড্যাশ টু দ্য অফিস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইল শব্দটি রয়েছে, আর আমরা জানি হোয়াইলের পরে যদি কোনো ভার্ব যুক্ত হয় সেটি আমাদের আইএনজি যুক্ত হয়। ওকে, এই জন্য আমরা যদি এখানে হোয়াইলের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে চাই, এই জন্য ওই ভার্বটি আইএনজি যুক্ত হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি, অপশন হচ্ছে ওয়েন্ট, গন, গোজ, গোয়িং। মানে আই স হিম, আমি তাকে দেখলাম, হোয়াইল যখন, ওয়েন্ট টু দ্য অফিস, গন টু অফিস, গোজ টু অফিস অথবা গোয়িং টু অফিস। তো যেহেতু হোয়াইল শব্দ রয়েছে, হোয়াইল শব্দটি থাকার কারণে এখানে এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মানে এখানে অপশন ডি কারেক্ট, গোয়িং। আই স হিম হোয়াইল গোয়িং টু দ্য অফিস। ওকে, তাহলে এখানে যে নিয়মটি ওটা হচ্ছে আমাদের হোয়াইলের পরে কোনো ভার্ব যুক্ত হলে তার সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, তারপরে দেখি, I love dash action movies. I love dash action movies. এখানে যদি খেয়াল করি, আমি পছন্দ করি dash action movies, watches action movies, watched action movies, watching action movies, নাকি watch action movies। আমরা যদি এখানে খেয়াল করি, I love, love হচ্ছে একটা ভার্ব, মানে যেটা আমি পছন্দ করি বা আমি ভালোবাসি। একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব বসে, ওই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। ওকে, নর্মালি একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব বসে, ওই দ্বিতীয় ভার্বের সাথে কি আইএনজি যুক্ত অবস্থায় ব্যবহার করতে হয়। এজন্য এখানে অপশন সি কারেক্ট, মানে ওয়াচিং। আই লাভ ওয়াচিং অ্যাকশন মুভিজ, মানে আমি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করি। এখানে ওয়াচেস, ওয়াচড অথবা ওয়াচ কোনোটি হবে না, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহার হবে। ওকে, এই জন্য এটা মনে রাখতে হবে যে কোনো ভার্বের পরে যদি আরেকটা ভার্ব ব্যবহার করা হয়, তখন ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তারপর ব্যবহার করতে হয়। আই লাভ ওয়াচিং অ্যাকশন মুভিজ। ওকে, কিন্তু এটা আবার সকল ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু ভার্ব রয়েছে যাদের পরে অলওয়েজ বি থ্রি ব্যবহার করা হয়। ওকে, কিন্তু সাধারণত এই রুলসটা ফলো করা হয় যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত অবস্থায় ব্যবহার করতে হয়। ওকে, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ বাংলা। হিয়ার শেক্সপিয়ার ইজ এ, এখানে শেক্সপিয়ার কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? নর্মালি আমরা জানি শেক্সপিয়ার হচ্ছে একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক এর নাম। এর জন্য অনেকে এটাকে প্রপার নাউন হিসেবে ধরতে পারে। কিন্তু এখানে যদি খেয়াল করি, রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার, মানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে বাংলার শেক্সপিয়ার। ওকে, এখানে কিন্তু রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে। কোনো প্রপার নাউন দ্বারা যদি তুলনা করা বোঝায়, তাহলে ওই যেই প্রপার নাউনের সাথে তুলনা করা হয়, ওই প্রপার নাউনটাকে আর প্রপার নাউন বলা যাবে না, ওটা কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়। অথবা আমরা এটাও ধরতে পারি যে দুইটি প্রপার নাউনের মাঝখানে যদি তুলনা করা হয়, আর যেই প্রপার নাউনের আগে আর্টিকেল থাকে, দা থাকে, ওই প্রপার নাউনটাকে আমরা কমন নাউন হিসেবে ধরে নেব। ওকে, এই জন্য এখানে দা, শেক্সপিয়ার পূর্বে দা থাকার কারণে এখানে শেক্সপিয়ার হচ্ছে একটা কমন নাউন। ওকে, যেহেতু শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে, এর জন্য শেক্সপিয়ার হচ্ছে কি একটা কমন নাউন। ওকে, তারপর আমরা দেখি, the water of Buriganga is polluted. Here is water is a, এখানে ওয়াটারটা কি কোন ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? তো আমরা এই রুলসটি আগেও দেখেছি। কোনো অ্যাপ, আর সাধারণত আমরা জানি যে ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এর পূর্বে আর্টিকেল বসার কারণে কি এটি আর ম্যাটেরিয়াল নাউন নেই। এটা হচ্ছে আমাদের একটা কমন নাউন, কারণ আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন সমান হচ্ছে কমন নাউন। তো এই রুলসটা আগেও দেখেছি যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল ব্যবহার করা হয়, তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে কি কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়। আর এখানেও আমাদের ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল থাকার কারণে এই ম্যাটেরিয়াল নাউনটাও এখানে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই রুলস গুলো আমরা মাথায় রাখবো। আর এই নাউন সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের ইংলিশ লার্নিং বুকলেটের চ্যানেলে যে ভিডিও রয়েছে নাউন সম্পর্কিত, প্রত্যেকটা নাউন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, ওই নাউনের ভিডিওগুলো দেখে আসবেন, তো অনেক বেশি উপকার হবে। ওকে, তো এখানে আমাদের মনে রাখবো যেটা ওটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন সমান হচ্ছে কমন নাউন। এজন্য এখানে ওয়াটার হচ্ছে একটা কমন নাউন। ওকে, তারপর আমরা দেখি,
হার বিউটি চার্মস অল, এখানে হার বিউটি ইজ এ, এখানে বিউটি শব্দটা কি প্রপার নাউন, কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? তো আমরা জানি বিউটি শব্দটি একটি, বিউটি শব্দটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এখানে অপশন ডি কারেক্ট, আর বিউটি ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, she is a beauty, here beauty is a কি, এখানে বিউটি কি, এখানে বিউটি কি প্রপার নাউন, কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? তো আমরা জানি বিউটি সাধারণত হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই বিউটি শব্দের পূর্বে আর্টিকেল এ থাকার কারণে এটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়নি। এর আগে আমরা দেখেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে সেটা হচ্ছে আমাদের কি একটি কমন নাউন। ওকে, এর জন্য এই বিউটি শব্দের পূর্বে আর্টিকেল থাকার কারণে এটি একটা কমন নাউন। ওকে, এর জন্য অপশন বি এখানে কারেক্ট, বিউটি হচ্ছে এখানে কমন নাউন। ওকে, তারপর আমরা দেখি দ্য পুর ড্যাশ হ্যাপি, মানে গ্যাপের মধ্যে কি বলবো, অলওয়েজ হ্যাপি, ইজ হ্যাপি, আর হ্যাপি, ওয়াজ হ্যাপি, এখানে কোনটা কারেক্ট হবে? অনেকেই এখানে ইজ অথবা ওয়াজ ব্যবহার করতে পারে, কিন্তু এখানে সঠিক অপশন হচ্ছে অপশন সি আর, কারণ আমরা জানি দা পুর বলতে এখানে পুরো যারা গরিব সকলকে বোঝানো হচ্ছে। ওকে, কারণ এখানে যে রুলস সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল থাকে অথবা দা থাকে, কোনো তাদের যদি কোনো সম্প্রদায়কে বোঝানো হয় তা অলওয়েজ প্লুরাল অর্থে ব্যবহার হয়। ওকে, এজন্য এরপরে সাবজেক্টের প্লুরাল হওয়ার কারণে এরপরে ভার্বটাও কি প্লুরাল হবে, এজন্য অপশন সি আর এটা কারেক্ট, দ্য পুর আর হ্যাপি। ওকে, এখানে যে রুলসটা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে আমাদের কোনো আর্টিকেলের পূর্বে যদি দা থাকে এবং ওইটা দ্বারা যদি কোনো সম্প্রদায়কে বোঝানো হয়, কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝানো হয়, তাহলে ওইটা আমাদের প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, এজন্য এরপরে ভার্বটাও কি আমাদের প্লুরাল হবে। ওকে, তারপর আমরা দেখি দ্য প্রোডাকশন অফ ফ্যাক্টরিজ ড্যাশ ডিক্রিজিং ডে বাই ডে, মানে হচ্ছে ফ্যাক্টরির যে প্রোডাকশন গুলো ডিক্রিজিং হচ্ছে ডে বাই ডে, মানে দিন দিন ডিক্রিজিং হচ্ছে বা কমে যাচ্ছে। এখানে আমাদের গ্যাপে বা খালি জায়গায় কি বলবে, হ্যাভ ডিক্রিজিং, ইজ ডিক্রিজিং, আর ডিক্রিজিং অথবা ওয়াজ ডিক্রিজিং। আমি যদি খেয়াল করি যে এখানে যে সাবজেক্ট হচ্ছে দ্য প্রোডাকশন অফ ফ্যাক্টরিজ, মানে হচ্ছে ফ্যাক্টরির যে প্রোডাকশন, এখানে মেইন সাবজেক্ট হচ্ছে প্রোডাকশন। ফ্যাক্টরিজ কিন্তু এখানে কোনো সাবজেক্ট নয়, কারণ প্রিপোজিশনের পরে যদি কোনো সাবজেক্ট থাকে ওই সাবজেক্টের অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয় না। সাধারণত ভার্ব ব্যবহার হয় যে প্রধান সাবজেক্ট অথবা প্রিপোজিশনের আগে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব ব্যবহার করা হয়। এজন্য এখানে আমাদের দ্য প্রোডাকশন অনুযায়ী আমাদের ভার্ব বসবে। আর যে দ্য প্রোডাকশন এখানে সিঙ্গুলার হওয়ার কারণে এরপরে ভার্ব হবে কি আমাদের সিঙ্গুলার, এর জন্য ইজ হবে এখানে। দ্য প্রোডাকশন অফ ফ্যাক্টরি ইজ ডিক্রিজিং ডে বাই ডে। অনেকে এখানে ভুল করে আর দিতে পারে, তো এখানে আর দিলে এটা ভুল হবে, এজন্য এখানে ইজ ব্যবহার করতে হবে। কারণ ওকে, তাহলে আমরা মনে রাখবো যেটা ওটা হচ্ছে আমাদের সেন্টেন্সে ভার্ব ব্যবহার করা হবে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী, এবং প্রিপোজিশনে যদি দুইটা সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, কখনোই প্রিপোজিশনের পরে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করবো না। এখানে ফ্যাক্টরিজ হওয়া সত্ত্বেও আমাদের এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, কারণ ভার্বটা বসেছে আমাদের প্রোডাকশন অনুযায়ী। ওকে, কারণ প্রোডাকশন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়েছে। ওকে, এর জন্য দ্য প্রোডাকশন অফ ফ্যাক্টরিজ ইজ হবে এখানে, ইজ ডিক্রিজিং ডে বাই ডে। ওকে, তারপর আমরা দেখি ব্রাদার্স অফ রহিম ড্যাশ ওয়েলো, মানে হচ্ছে ব্রাদার্স অফ রহিম, রহিমের ভাইয়েরা ড্যাশ অফ ওয়েলো। এখানে যদি খেয়াল করি সাবজেক্ট হচ্ছে দুইটি, একটা হচ্ছে ব্রাদার্স আর প্রিপোজিশনের পরে হচ্ছে রহিম। অনেকে রহিম এর কথা চিন্তা করে এরপরে ভার্ব ব্যবহার করতে পারে, হ্যাভ, ইজ, আর অথবা ওয়াজ, এখান থেকে যে কোনো একটি ভার্ব ব্যবহার করতে পারে। কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানে
মেইন সাবজেক্ট হচ্ছে ব্রাদার্স। ওকে, এই ব্রাদার্স অনুযায়ী আমাদের সাবজেক্ট বসবে, এই ভার্ব বসবে। যেহেতু ব্রাদার্স অনুযায়ী আমাদের ভার্ব বসবে এখানে, এর জন্য ব্রাদার্স প্লুরাল হওয়ার কারণে পরিবর্তে ভার্বও আমাদের কি প্লুরাল হবে। এই জন্য এখানে আমাদের কি কি হবে, ব্রাদার্স অফ রহিম আর ওয়েল অফ, মানে হচ্ছে রহিমের ভাইয়েরা কি ওয়েল অফ বা সচ্ছল। ওকে, কেউ যদি এখানে ইজ দেয় তাহলে কিন্তু এটা ভুল হবে। ওকে, কারণ এখানে মেইন সাবজেক্ট হচ্ছে আমাদের ব্রাদার্স, কখনো রহিম অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসবে না। ওকে, কেউ যদি রহিম সিঙ্গুলার এর জন্য যদি কেউ ইজ ব্যবহার করে তাহলে কিন্তু এটা ভুল হবে। অবশ্যই ব্রাদার্স অনুযায়ী এখানে ভার্ব হবে। তো এখানে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ ওটা হচ্ছে আমাদের আহ, আগের যে রুলসটি ওইটার মতোই, যে সেন্টেন্সে অবশ্যই ভার্ব আমাদের সাবজেক্ট অনুযায়ী হবে, কিন্তু মেইন যে সাবজেক্ট ওইটা অনুযায়ী হবে, কখনো প্রিপোজিশনের পরে যে সাবজেক্ট ওইটা অনুযায়ী কখনো ভার্ব হবে না। ওকে, তারপর আমরা দেখি that he has done dash wrong। এখানে that he has done dash wrong, এখানে কি হবে, খালি জায়গায় have is are where। এখানে যে রুলস ওটা হচ্ছে আমাদের, আমরা যদি কখনো এরকম দেখি that, মানে এটা একটা রিলেটিভ প্রনাউন, এখানে কোন রিলেটিভ প্রনাউন তারপরে একটা ফ্রেজ, কোন রিলেটিভ প্রনাউন তারপরে একটা ক্লোজ, তারপরে আবার একটা অংশ, বাকি অংশ যদি এরকম দেখি তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে যদি কোনো ভার্বের অপশন থাকে তাহলে ওই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। ওকে, দ্যাট হি হ্যাজ ডান। এখানে যে স্ট্রাকচার ওটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন প্লাস ক্লোজ প্লাস আরেকটা ক্লোজ। তো ওই দ্বিতীয় ক্লোজের যে ভার্বটা ওটা অলওয়েজ সিঙ্গুলার হবে। ওকে, তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ রুলস, সেটা হচ্ছে যে রিলেটিভ প্রনাউন প্লাস ক্লোজ প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, ইজ হবে এখানে আমাদের এই শূন্যস্থানের verb। Okay, that he has done is wrong, that he has done is wrong। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এটা, কারণ এই স্ট্রাকচারটি হচ্ছে রিলেটিভ প্রনাউনের একটি স্ট্রাকচার, যে রিলেটিভ প্রনাউন প্লাস ক্লজ প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি he has caught many fishes which dash big। এখানে যদি আমরা খেয়াল করি কি বলবে এই শূন্যস্থানে, হ্যাভ, ইজ, আর নাকি হ্যাভ। তো আমরা জানি এখানে হুইচ শব্দটি একটি রিলেটিভ প্রনাউন, আর হুইচ এর পরবর্তী যে ভার্ব হবে ওইটা অবশ্যই হুইচ এর আগে যেই সাবজেক্ট থাকে বা যেই নাউন থাকে ওই নাউন অনুযায়ী আমাদের হুইচ এর পরবর্তী ভার্ব বসে। ওকে, হুইচ এর আগে রয়েছে আমাদের ফিশেস, যেটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন। এই হুইচ এর আগের নাউনটি প্লুরাল হওয়ার কারণে হুইচ এর পরবর্তী ভার্বটাও কি হবে আমাদের প্লুরাল হবে। এজন্য এই খালি জায়গা বসবে আমাদের আর। He has caught many fishes which are big, যেগুলো ছিল বড়। ওকে, আমাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে which এর পরবর্তী ভার্ব অলওয়েজ which এর পূর্ববর্তী যে নাউন ওইটা অনুযায়ী বসাতে হয় বা ওইটা অনুযায়ী ব্যবহার করতে হয়। ওকে, তারপর আমরা দেখি he ran very fast। এখানে রান শব্দটি কি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, হেল্পিং ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। আমরা যদি খেয়াল করি আমরা জানি যে যেই ভার্বের পর কোনো অবজেক্ট থাকে না, যেই প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আমরা যদি খেয়াল করি এখানে হি র্যান ভেরি ফাস্ট, র্যান এর পরে আমাদের একটা রয়েছে অ্যাডভার্ব আর একটা রয়েছে ফাস্ট, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো র্যান এর পরে কোনো অবজেক্ট নেই। ওকে, হি র্যান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। এর র্যান ভার্বের পরে কোনো অবজেক্ট না থাকার কারণে এই র্যান ভার্বটি হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ আমরা জানি যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না ওই ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এই জন্য অপশন বি এখানে কারেক্ট,
তো এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের এই ইংলিশ লার্নিং বুকলেটের যে ট্রান্সলেটিভ এবং ইনট্রান্সলেটিভ ভার্বের ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখতে পারো, অনেক বেশি কাজে দেবে। ওকে, তো এখানে র্যান শব্দটি হচ্ছে একটা ইনট্রান্সলেটিভ ভার্ব। তারপর আমরা দেখি হি র্যান এ রেস। এখানে র্যান শব্দটি কি? ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, হেল্পিং ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এখানে যদি খেয়াল করি হি র্যান এ রেস, এখানে র্যান এর পরে একটা অবজেক্ট রয়েছে, ওকে, যেটা হচ্ছে রেস। হি র্যান এ রেস, আমরা এখানে রেসটাকে একটা অবজেক্ট বলবো কেন? কারণ আমরা জানি ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের অবজেক্ট পাওয়া যায়। তো আমরা যদি এখানে প্রশ্ন করি সে দৌড়ালো, কি দৌড়ালো? রেস দৌড়ালো, একটি রেস দৌড়ালো। এই কি দ্বারা প্রশ্ন করার কারণে যেহেতু আমরা অবজেক্ট পেয়েছি, এজন্য এই র্যানটাকে আমরা বলবো একটা ট্রান্সিটিভ ভার্ব। ওকে, তারপরে আমরা দেখি র্যান, তারপর আমরা দেখি he killed a flying bird. Here flying is an transitive verb, intransitive verb, finite verb নাকি non finite verb? আমরা যদি খেয়াল করি he killed a flying bird, এখানে ফ্লাইং ফ্লাই থেকে এসেছে আমাদের ফ্লাইং, যেহেতু এটা একটা ফ্লাইং মানে এটা একটা ভার্ব হওয়ার কথা। ওকে, কিন্তু এটা কি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমরা যদি খেয়াল করি যে মেইন ভার্বের পরে এবং আর্টিকেলের পরে এই ভার্বটা রয়েছে, কিন্তু এর সাথে আইএনজি রয়েছে। আমরা জানি যে ভার্ব টেন্সকে না মেনে আইএনজি হয়ে যায় ওই ভার্ব কি ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে না। ওকে, যেহেতু ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে না এর জন্য ট্রান্সিটিভ অথবা ইনট্রান্সিটিভ ভার্ব হওয়ার কোনো চান্স এখানে নেই। এর জন্য ফ্লাইং হচ্ছে এখানে একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তো আমাদের যে ভার্বগুলো টেন্সকে ফলো না করে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, ওকে, বা টেন্সকে না মেনেই আইএনজি হয়ে যায়, ওই ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট হিসেবে চিহ্নিত করি। ওকে, এর জন্য এখানে ফ্লাইং হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তারপর আমরা দেখি ফ্লাইং ইজ মাই হবি। হিয়ার ফ্লাইং ইজ এন, এখানে ফ্লাইংটা কি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব নাকি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? তো আমরা যদি খেয়াল করি এখানেও ফ্লাইং ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, কিন্তু এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। হ্যামিজার, ওয়াজার অথবা কন্টিনিউ একটা ভার্বের সাথে আইএনজি হওয়ার যুক্ত হওয়ার জন্য যেই শর্তগুলো দরকার পড়ে টেন্সে, তার কোনোটাই এর আগে নেই। যেহেতু এটা টেন্সকে ফলো না করে হয়ে গেছে, এজন্য এখানে ফ্লাইংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তারপর আমরা দেখি হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। এখানে বিকজ অফটা কি কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, প্রিপজিশন নাকি কানেক্টর? আমরা যদি খেয়াল করি এখানে বিকজ অফ কি কনজাংশন, অনেকে বলতে পারে বিকজ অফ একটা কনজাংশন, কিন্তু এখানে বিকজ অফ কোনো কনজাংশন না, অথবা রিলেটিভ প্রোনাউন নয়, অথবা কানেক্টরও নয়, কারণ এখানে বিকজ অফ হচ্ছে কি একটা প্রিপজিশন। বিকজ অফ দ্বারা এখানে কারণে বোঝাচ্ছে। ওকে, কিসের কারণে? হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে যেতে পারে নাই। তো আমরা জানি একটা কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন তখনই হবে যখন এর দুই পাশে দুটি অথবা সে কোনো দুইটা ক্লোজকে একত্রিত করবে, কিন্তু এখানে বিকজ অফ কোনো দুইটি ক্লোজকে একত্রিত করেনি। যেহেতু বিকজ অফ কোনো দুটি ক্লোজকে একত্রিত করেনি, এর জন্য বিকজ অফ হচ্ছে এখানে একটা প্রিপজিশন। ওকে, তারপর আমরা দেখি হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। এখানে যদি আমরা খেয়াল করি এখানে বিকজ শব্দটি কি কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, প্রিপজিশন নাকি কানেক্টর? তো এখানে আমরা বিকজ অফ কে কি বলবো? এখানে যদি খেয়াল করি বিকজ, এখানে বিকজ এর আগে এবং পরে দুটি কি রয়েছে? এখানে বিকজ এর আগে এবং পরে দুটি ক্লোজ রয়েছে, যেমন হি কুড নট গো টু স্কুল এটা একটা ক্লোজ, এবং হি ওয়াজ ইল এটা হচ্ছে আরেকটা ক্লোজ।
যেহেতু এখানে দুটি ক্লোজ রয়েছে বিকজ এর আগে এবং পরে, এজন্য বিকজ কে আমরা এখানে একটা কানেক্টর বলতে পারি, যেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটর কানেক্টর। ওকে, সাবঅর্ডিনেটর কানেক্টর হিসেবে এখানে বিকজ ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু বিকজ কোনো প্রিপজিশন অর্থে ব্যবহার করা হয়নি। ওকে, কারণ এখানে বিকজ এর আগে এবং বিকজ এর পরে দুটি ক্লোজ রয়েছে। ওকে, আর যখন এই বিকজ দ্বারা দুটি ক্লোজকে একত্রিত করে তখন এটাকে একটা বলা হবে কনজাংশন, যেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটর কনজাংশন। ওকে, এজন্য এখানে আমরা এটাকে কনজাংশন বা কানেক্টর দুটোই বলতে পারি, কারণ দুটো অপশনই এক, কনজাংশন এবং কানেক্টর দুটোই এক এখানে। ওকে, তারপর আমরা দেখি despite his failure he did not lose heart, মানে তার সে ফেল হওয়ার সত্ত্বেও, ডিসপাইট, এখানে ডিসপাইটটা কি, কনজাংশন, রিলেটিভ প্রনাউন, প্রিপজিশন নাকি কানেক্টর? আমরা যদি খেয়াল করি ডিসপাইট যা প্রথম সাধারণত ধরা হয় সত্ত্বেও, সে ফেল হওয়ার সত্ত্বেও কি মনোবল হারায়নি। এখানে ডিসপাইটটা কি, এখানে ডিসপাইটটা হচ্ছে একটা কনজাংশন, রিলেটিভ প্রনাউন, প্রিপজিশন নাকি কানেক্টর? তো এখানে ডিসপাইটটা হচ্ছে একটা প্রিপজিশন। ওকে, ওই আগের রুলসের মতো ডিসপাইট এর পরবর্তী যে অংশ রয়েছে এটা একটা ফ্রেজ, এটা কোনো ক্লোজ না। ওকে, ডিসপাইট হিজ ফেইলিউর, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। যেহেতু ডিসপাইট এর পরবর্তী অংশে এই কমার আগ পর্যন্ত এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, সেহেতু এইটা কোনো ক্লোজ না, এটা হচ্ছে একটা ফ্রেজ। কিন্তু এর পরবর্তীতে একটা ক্লোজ রয়েছে, যেহেতু ডিসপাইট দ্বারা এখানে কোনো দুইটা ক্লোজকে যুক্ত করা হয়নি, সেহেতু আমরা ডিসপাইটকে কি কনজাংশন বলতে পারবো না, এটা হচ্ছে একটা প্রিপজিশন। ডিসপাইট এখানে প্রিপজিশন অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, কারণ এখানে ডিসপাইট দ্বারা কোনো দুটি ক্লোজকে একত্রিত করা হয়নি। ওকে, তারপর দেখি among is a preposition that is used when people are involved, মানে among প্রিপজিশনে কখন ব্যবহার করা হয়, যখন দুজন লোকজনকে বোঝায়, মোর দেন টু দুজনের থেকে বেশি বোঝায়, টু অর মোর দেন টু দুজন অথবা দুজনের থেকে বেশি বোঝায়, নাকি ফোর অনলি অথবা শুধুমাত্র চারজন বললে। আমরা জানি এমন প্রিপজিশনটি ব্যবহার করা হয় যখন দুইয়ের বেশি কোনো লোকজনকে বোঝানো হয়, তখন দুইজনকে অর্থেও ব্যবহার করা হয় না। যেহেতু এখানে দুইয়ের বেশি অর্থে ব্যবহার করা হয় এমনকে, এই জন্য আমাদের অপশন বি এখানে কারেক্ট, মানে হচ্ছে মোর দেন টু পিপলকে বোঝানোর জন্য আমাদের এমন প্রিপজিশনটা ব্যবহার করা হয়। ওকে, তারপর দেখি I am not good dash translation in, about, with, at। এখানে আমাদের যে অপশনটি ওটা হচ্ছে ইন, অ্যাবাউট, অ্যাট, উইথ, কোনটা বসবে? এখানে আমরা জানি গুড অ্যাট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যার অর্থ হচ্ছে দক্ষ, তো এখানে অ্যাট বসবে, অ্যাট অপশনটা কারেক্ট। আই এম নট গুড এট ট্রান্সলেশন মানে হচ্ছে আমি ট্রান্সলেশনে দক্ষ না। তারপর দেখি এডুকেশন ইজ নট কনফাইন্ড ড্যাশ ফোর ওয়ালস, মানে শিক্ষা চার দেয়ালে বন্দি না। এখানে কি বসবে? ইন, টু, উইথ, বাই। তো আমরা জানি কনফাইন্ড ইন যার মানে হচ্ছে আবদ্ধ থাকা, কোনো কিছুর ভিতরে আবদ্ধ থাকা, তো এখানে ইন প্রিপজিশনটা বসবে, কারণ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়, যে শিক্ষাকে চার দেয়ালের ভিতরে বা মধ্যে বন্দি না। এখানে এর জন্য এখানে মধ্য অর্থে বা ভিতর অর্থে বোঝাতে ইন ব্যবহার করা হবে, মানে এডুকেশন ইজ নট কনফাইন্ড ইন ফোর ওয়ালস, মানে শিক্ষা চার দেয়ালের ভিতরে বন্দি না, এই ভিতরে অর্থে বোঝাতে এখানে ইন ব্যবহার করা হবে। ওকে, তারপরে দেখি there was a small reception following the wedding। এখানে ফলোইংটা কি, অ্যাডভার্ব, প্রিপজিশন, নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমরা জানি ফলোইং শব্দটি এখানে একটা প্রিপজিশন অর্থে ব্যবহার করেছে, কারণ দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন, সেখানে একটা ছোট রিসেপশন ছিল, ফলোইং দ্য ওয়েডিং মানে বিয়েকে কেন্দ্র করে। ওকে, বা বাই দ্য ওয়েডিং। ওকে, যেহেতু এখানে ফলোইং শব্দটা প্রিপজিশন অর্থে ব্যবহার করেছে, এজন্য ফলোইং শব্দটা এখানে একটা প্রিপজিশন। ওকে, তারপর দেখি
The ministers arrived dash a decision last night to act on by মানে হচ্ছে মিনিস্টার পৌঁছেছে at a decision মানে মিনিস্টার arrived at a decision last night মানে মিনিস্টার কি একটা গত রাতে একটা সিদ্ধান্তে পৌঁছেছে আর arrived at মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বলতে আমাদের অবশ্যই এখানে at ব্যবহার করতে হয় ওকে Are you doing anything special dash the weekend in for on at আমরা জানি weekend এর পূর্বে always on ব্যবহার করতে হয় Are you doing anything special on the weekend মানে তুমি কি উইকেন্ডে কিছু স্পেশাল করতেছো Thank you for watching and inspire me subscribing my channel আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে এবং ইন্সপায়ার করো কমেন্ট করে লাইক করে আর আমাদের সাথে থাকো এবং যে কোনো প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট করতে পারো ইংলিশ লার্নিং বুকলেটে